নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। যে কোনো নির্মাণ কাজের ক্ষেত্রে আমরা প্রচলিত যে ইট বা ব্রিক ব্যবহার করি সেটি কিন্তু তৈরি করা হয় মাটির উপরিভাগের অংশ কেটে। এতে করে আমাদের উর্বর ফসলি জমি যেমন বিনষ্ট হচ্ছে, পাশাপাশি পরিবেশেরও ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এখনকার সময়ে এর বিকল্প কিছু উপকরণ বাজারে এসছে, যেগুলোকে আমরা অল্টারনেটিভ বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে জানি। এর মধ্যে রয়েছে কংক্রিটের তৈরি হলো ব্লক, অটোক্লেভড ব্লক কিংবা সিরামিকের তৈরি ব্রিক সহ নানা কিছু। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব এবং এই ধরনের ম্যাটেরিয়াল নিয়ে অনেকের মধ্যে এক ধরনের সংশয়, দ্বিধা বা প্রশ্ন রয়েছে। সেই বিষয়গুলো আমরা পরিষ্কারভাবে আপনাদের জানাতে চেষ্টা করব। আমাদের আজকের অতিথি স্থপতি রেজা নূর মুঈন, যিনি দীর্ঘদিন ধরে তার নিজের বিভিন্ন প্রকল্পে অল্টারনেটিভ বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহারের সর্বোচ্চ চেষ্টা করছেন। ভাইয়া, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। ভাইয়া, এখনকার সময় দেখছি যে অনেক স্থপতিরাই প্রায় বেশিরভাগ প্রকল্পের ক্ষেত্রে অল্টারনেটিভ ম্যাটেরিয়াল ব্যবহার করার পরামর্শ দেন, কিন্তু যারা ক্লায়েন্ট তাদের মনে কিন্তু এ নিয়ে এক ধরনের দ্বিধা থাকে বা অনেক আশঙ্কা থাকে। তারা ভাবেন যে এটা মজবুত হবে কিনা, ইটের মতো টেকসই হবে কিনা, বা আমি যে দেয়াল তৈরি করব সেটা আসলে ধাক্কা লেগে পড়ে যাবে কিনা, এরকম কিন্তু নানাবিধ প্রশ্ন তাদের মনে আছে। তো সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে এটা আমরা কেন ব্যবহার করব এবং এর যে সুবিধাগুলো সেগুলো কি কি। মূলত নতুন যে কোনো কিছুতেই আমাদের অভ্যস্ত হতে শুরুতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, এটাই স্বাভাবিক। তো আলটিমেটলি আমাদের দেশটা একটা ঘনবসতিপূর্ণ দেশ। তো ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার দরুন আমাদের কিন্তু জায়গা খুব লিমিটেড। একই সাথে যেহেতু কৃষি নির্ভর একটা অর্থনীতি, এখানে আমাদের যে টপ সয়েলটা, উর্বর যে টপ সয়েলটা, সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দামি। এই টপ সয়েলটাই মূলত ইটের মূল কাঁচামাল। হ্যাঁ, এবং অ্যাট দ্য সেম টাইম ইটের যে ফায়ারিংটা হচ্ছে, হ্যাঁ, যেহেতু এটা বার্ন ক্লে ব্রিক, তো এটার যে যখন ফায়ারিংটা হয়, ভাটায় যখন ইটটা পোড়ানো হয়, হ্যাঁ, তখন কিন্তু রিলেটেড কিছু সমস্যা তৈরি হচ্ছে, যেটার কারণে আমরা দেখছি যে শীতকালে ঢাকার আশপাশের ভাটাগুলোর কারণেই হোক এবং অন্যান্য রাস্তার দূষণের কারণে হোক, বায়ু দূষণে বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এটার এখন সাফার করছি সবাই। হ্যাঁ, তো এই সঙ্গত কারণগুলো সম্মিলিতভাবে চিন্তা করলে এখন এসে কিন্তু সরকারকে সেই সিদ্ধান্তে আসতে হচ্ছে যে আমার আসলে আলটিমেটলি 2025 সালের পর থেকে এই ট্রেডিশনাল যে কিলন বার্ন ব্রিক আমরা যেটাকে বলি, ভাটায় পোড়ানো ইট, এটার ব্যবহারটাকে আমাকে সংকুচিত করে বন্ধ করে ফেলতে হবে মূলত। হ্যাঁ, তো এই সিদ্ধান্তে আসার মূলত কারণটা এই পরিবেশ দূষণই। হ্যাঁ, এবং আমাদের কৃষি জমির যে টপ সয়েলটা, এটাকে সংরক্ষণ করা। তো আমরা অ্যাজ এ কনস্ট্রাকশন স্পেশালিস্ট তারাও কিন্তু এটা এই ভিশনের সাথে অ্যালাইন্ড হয়ে এখন চিন্তা করছি যে অল্টারনেটিভভাবে কী ব্যবহার করা যেতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু 3D প্রিন্টেড মডিউল আছে। হ্যাঁ, এগুলোর বিভিন্ন সাইজ এবং বিভিন্ন শেপের ইউনিট আমরা দেখতে পাচ্ছি। এর ভেতরে আপনি খুব স্বাভাবিকভাবে চিনতে পারছেন হয়তো এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল ক্লে বার্ন ব্রিক, যেটা হ্যাঁ ভাটায় পোড়ানো ইট। তো আপনি সাইজের কথা যদি চিন্তা করেন এবং কম্পেয়ার করে দেখেন যে ইটের কিন্তু সাইজগুলো খুব ছোট। হ্যাঁ, ট্রেডিশনালি আমরা 10-5 আড়াই এরকম বলে থাকি, সাইজটা আরও এদিক ওদিক হয়, সামান্য ফ্র্যাকশনাল। তো বেসিক্যালি এই ইটগুলোর যে সাইজ, হ্যাঁ, এই সাইজের চাইতে আপনি দেখবেন যে আমাদের ব্লক যেগুলো আছে এগুলো সবই কংক্রিটে তৈরি। দুটোর ম্যাটেরিয়ালগত তফাৎ আছে, সাইজগত তফাৎ আছে এবং ব্যবহারগত যে তফাৎগুলো সেগুলো কিন্তু বিদ্যমান আছে। তো মূলত ট্রেডিশনাল সাইজের যে ব্রিকগুলো আছে, এই ব্রিকের সাথে আপনি যদি এটা তুলনা করেন, হ্যাঁ, ভলিউমের দিক থেকে আমি 7টা ট্রেডিশনাল ব্রিকের সমান হচ্ছে একটা এসি ব্লক। হ্যাঁ, তার মানে আমার একজন মিস্ত্রি যদি 7টা ইট গাঁথনি করে, একটা ব্লক গাঁথনি করার পরিমাণ কিন্তু আয়াস তাকে আসলে দিতে হয়। তো আপনি একটা জিনিস খুব সাধারণভাবে লক্ষ্য করতে পারেন যে ইটগুলোর মাঝামাঝি যে গ্যাপগুলো আছে, এগুলোতে কিন্তু আমরা যেটাকে সাধারণ ভাষায় মশলা বলি, হ্যাঁ, সেই মর্টার কিংবা মশলাগুলো কিন্তু প্রত্যেকটা গ্যাপে আমাকে ফিল করতে হচ্ছে। হ্যাঁ, এবং লেয়ার বাই লেয়ার আমাকে গাঁথনি করতে হচ্ছে। ইটের জায়গায় যদি আমি ব্লকে আসি, তখন কিন্তু আপনি খেয়াল করবেন যে এই ব্লকটা যখন আমি ব্যবহার করছি, তখন কিন্তু আমাকে এই এতগুলো মশলার জায়গা যদি 7টা ইট হয়,
6টা সারফেস হয়, 42টা সারফেস তো আর হবে না, কিছু কমন সারফেস থাকবে। ধরে নিলাম আমরা কথার প্রসঙ্গে যে 24টা সারফেসে কিন্তু আমার ভেতরে ভেতরে মশলা দিতে হচ্ছে, যেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। একটা ইট রেখে দেওয়া যতটুকু না সময় লাগে, তার চেয়ে কিন্তু এর ভেতরে মশলাগুলো দেয়া, এটাকে প্লেন করা, সুতা অনুযায়ী মেলানো, এই কাজগুলোই কিন্তু আসলে মূলত সময় সাপেক্ষ ব্যাপার। যখন আমরা ব্লকে কাজ করি তখন কিন্তু আপনি খেয়াল করছেন শুধুমাত্র এই যে 4টা সারফেস, হ্যাঁ, এগুলোতে কিন্তু আমরা মর্টার ব্যবহার করে আমরা গাঁথনিগুলো করতে পারি। প্র্যাকটিক্যাল সাইট আমরা যখন দেখছি, যেখানে 400 থেকে 500টা ইট একজন মিস্ত্রি এবং তার হেল্পার সারাদিনে গাঁথতে পারে, সেখানে দ্বিগুণেরও বেশি পরিমাণ ইটের সমান এরিয়া কিন্তু আমরা একটা ব্লক দিয়ে গাঁথনি করতে পারি। লেবার কস্টটা কিন্তু সিগনিফিকেন্টলি কমে আসতেছে। হ্যাঁ, এটা ব্লকের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা বলে আমার কাছে মনে হয়েছে। আমাদের এখানে অনেক ধরনের ব্লক আছে, এছাড়াও আমাদের মার্কেটে প্রাপ্ত অনেক ধরনের ব্লক কিন্তু ডিফারেন্ট টাইপস, ডিফারেন্ট শেপস এর ব্লক কিন্তু আমরা বাজারে পাই। এটা একটা লোড বিয়ারিং ব্লক। হ্যাঁ, তার মানে আমরা গ্রামাঞ্চলে কিন্তু দেখবো যে যারা বাড়িঘর করে থাকে তারা কিন্তু শুধুমাত্র ইট ব্যবহার করেই বাড়ি কনস্ট্রাকশন শেষ করে ফেলে। যদিও আমাদের কারেন্ট যে বিএনবিসি কোড আছে সেটাতে এখন আমরা ওখান থেকেও কিন্তু সরে আসতে চাচ্ছি যে শুধু ইট দিয়ে আর বাড়ি হয়তো বানানো যাবে না। হ্যাঁ, আমাদেরকে কলাম করতে হবে, পাতলা হলেও ছোট হলেও কলাম করে সেফ বিল্ডিং করতে হবে। তো সেসবে আমরা আরও ভবিষ্যতে হয়তো আসবো, কিন্তু তারপরও শুধুমাত্র ব্লক ব্যবহার করে যে বাড়ি করার বিষয়টা যেটা আছে, হ্যাঁ, সেটা কিন্তু এই ব্লকগুলো দিয়ে করা সম্ভব। কিছু কিছু ব্লক আছে, যেমন এটা আমরা বলছি এএসি ব্লক। হ্যাঁ, এটা কিন্তু নন লোড বিয়ারিং বলে থাকি আমরা। শুধু এই ম্যাটেরিয়ালটা দিয়ে কিন্তু আসলে বাড়ি বানিয়ে ফেলা সম্ভব না। আমার হয়তো কলাম লাগবে, এটার মাঝখানে পার্টিশন হিসেবে আমরা এই ব্লকটা ব্যবহার করতে পারি। মজার বিষয় হচ্ছে এই ব্লকটার যে ওজন, হ্যাঁ, এবং এই ব্লকটার যে ওজন, হ্যাঁ, এটা কিন্তু সাইজে এটা হচ্ছে অনেক বড়। হ্যাঁ, কিন্তু কম্পেয়ার করতে গেলে এই ব্লকটার অ্যাটলিস্ট 10 ভাগের 1 ভাগ ওজন হবে এই ব্লকটা। এটা একটা স্পেশাল টেকনোলজিতে বানানো। আমরা দেখেছি 1 হাত দিয়ে এই 2 ফিট লম্বা একটা ব্লক 1 হাত দিয়ে তুলে ফেলা যায়। সো মূলত আমার কনস্ট্রাকশনের টাইমটা খুব দ্রুত কমে আসে। ব্লকের ক্ষেত্রে বিভিন্ন সাইজ এবং শেপ, যেমন এটা যদি আমি বলি, এটার ভেতরে কিন্তু হোল আছে বিভিন্ন রকম। এটা 3 হোল, হ্যাঁ, হলো ব্লক বলে অনেক সময়, পুরোটাও অনেক সময় ফাঁকা থাকে। এটা আমরা যখন ইলেকট্রিক্যাল ওয়্যারিং কিংবা প্লাম্বিংয়ের জন্য যে ইউটিলিটি লাইনগুলো আছে সেগুলো কিন্তু আমরা এর ভেতর দিয়ে পাস করে নিয়ে যেতে পারি। হ্যাঁ, প্লাস অ্যাট দ্য সেম টাইম কিছুটা ওজন কিন্তু এটার জন্য আমার কমে আসে। তো যে স্ট্রেংথ দিয়ে এটা তৈরি হয় সেই স্ট্রেংথটা কিন্তু আমার কিছু কিছু ব্লকের ক্ষেত্রে লোড বিয়ারও করতে পারে। একটা হলো ব্লকও তো 5টা ব্রিকের সমান এরিয়া আসলে কভার করছে, যদি আমি ভুল না করি। হ্যাঁ, কিছু কোনোটার ক্ষেত্রে 3টা আছে, কোনোটার ক্ষেত্রে 5টা আছে, ডিপেন্ডিং অন দ্য ম্যানুফ্যাকচারার এটার সাইজের ভিন্নতা আছে। কেউ 5টা করে বানাচ্ছে, কেউ 3টার ক্ষেত্রে বানাচ্ছে। আপনি যেহেতু বলছিলেন যে এটা ওজনে একেবারে হালকা, তো কেউ যদি মনে করেন যে আমার দেয়াল হালকা হয়ে যাচ্ছে, এখন এই দেয়ালটা আসলে দুর্বল কিনা, বা আমার এটা কোনো সিকিউরিটি ব্রিজ তৈরি করবে কিনা, মানে বাইরে থেকে কেউ এসে ধাক্কা দিয়ে দেয়ালটা ফেলে দিল, কিংবা কোনো কিছু দিয়ে কেটে ঘরে ঢুকে গেল, এই ধরনের ইস্যুস হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? না, সেরকম কোনো সুযোগ এই কারণে নেই। এটা মানে আমরা ইট দিয়ে গাঁথনি করলে যে ধরনের স্ট্রেংথ পাই, আলটিমেটলি আমরা যখন এটা গাঁথনি করে ফেলবো, হ্যাঁ, আমার এটাতে কিন্তু চারপাশে মর্টার আছে, মানে মশলা যেটাকে আমরা বলি সেটা আছে, সামনে পেছনে প্লাস্টার আছে। হ্যাঁ, এরপর আমরা রং করছি। হ্যাঁ, তো সব কিছু মিলে যখন ফিনিশড জায়গায় আমি যেতে পারছি, তখন কিন্তু এটা স্ট্রেংথ অ্যাজ স্ট্রং অ্যাজ আমার একটা ট্রেডিশনাল ব্রিকের একটা দেয়ালের মতোই আমি স্ট্রেংথটা পাচ্ছি। হ্যাঁ, সো ওই জায়গায় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমরা খুব রিসেন্টলি, এটা 2 বছর হলে আমরা ব্যবহার করছি এই ধরনের ব্লকগুলো। তো যে সকল প্রজেক্টে আমরা ব্যবহার করেছি, হ্যাঁ, আমরা উই আর ভেরি স্যাটিসফাইড যে ধরনের স্ট্রেংথ আমাদের পাওয়ার কথা, আমরা মোটামুটি সেই জিনিসটা পাচ্ছি। তবে হ্যাঁ, ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে যখন আমরা এই ওয়ালগুলোতে, এই দেয়ালগুলোতে বিভিন্ন ধরনের লোড দেওয়ার চেষ্টা করব, কথার কথা আমরা একটা রেস্টুরেন্টে কাজ করছি, যে রেস্টুরেন্টে হয়তো একটা দেয়াল ভর্তি হয়তো হেভি মেশিনারিজ লাগাতে হচ্ছে, তখন আমরা কিন্তু এটা সাজেস্ট করতে পারছি না। তখন হয়তো আমাকে অল্টারনেটিভলি এই ধরনের লোড বিয়ারিং ব্লকে চলে যেতে হচ্ছে। হ্যাঁ, অপশনস আর দেয়ার। হ্যাঁ, আমাদের আসলে যেহেতু মানে খুব কম সময়ের ভেতরে ট্রেডিশনাল ব্লক থেকে সিমেন্ট ব্লকে চলে যেতে হবে। হ্যাঁ, সো আমাদের এই রিসার্চের প্রসেসটা, হ্যাঁ, যাদের দায়িত্ব, যাদের কাঁধে তুলে নিতে হবে, হ্যাঁ, তাদেরকে কিন্তু এই সমাধানগুলোতে চলে আসতে হবে। ধরেন আপনি মফস্বল পর্যায়ে যদি কোনো বিল্ডিং ডিজাইন করেন, সেই ক্ষেত্রে যখন ক্লায়েন্টের সঙ্গে আলাপ করবেন, ক্লায়েন্ট হয়তো আপনাকে সাজেস্ট করবে যে আমার বন্ধুর ইট ভাটা আছে, সেখান থেকে আমি 5,000 ইট নিয়ে চলে আসবো। তো উনাকে যখন আপনি কনভিন্স করতে চাইবেন অল্টারনেটিভ ম্যাটেরিয়ালের ব্যাপারে, উনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, কারণ লোকালি সেটা অ্যাভেলেবল না।
তো সেই ক্ষেত্রে এই ধরনের ম্যাটেরিয়ালগুলো আমরা কালেক্ট করবো কোত্থেকে, বা এটা সোর্সিং ওভারঅল এর ডিস্ট্রিবিউশন আপনি কেমন সম্ভাবনা দেখছেন? আমি খুব রিসেন্টলি আমার বগুড়ায় গ্রামের বাড়িতে একটা ছোট্ট কনস্ট্রাকশনের কাজে হাত দিয়েছি। তো সেই এক্সপিরিয়েন্সের বেসড অন দ্যাট এক্সপিরিয়েন্সই আপনাকে যদি বলি যে আমি যখন বাড়িটা করতে গেলাম, হ্যাঁ, আমি খুব স্বাভাবিকভাবে ইটের ভাটাগুলোতে গিয়েছি, কিংবা চেষ্টা করেছি জানার যে আসলে লোকালি অ্যাভেলেবেল কী কী ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, তো তখন যখন আমি এই ইটগুলো প্রকিউর করতে গেলাম, এটা নভেম্বর মাসের ঘটনা। হ্যাঁ, তো সেই সময় আমি গিয়ে দেখলাম যে ইট ভাটাগুলো মোটামুটি বন্ধ। তারা ফায়ারিং শুরু করেনি, নতুন ব্যাচের ইটগুলো তখন আনেনি। বেসিক্যালি আমার বর্ষা শেষ হয়ে যাওয়ার কিন্তু একটা লম্বা সময় পরেও ইট ভাটাগুলো চালু হয়নি, কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু ছিল। হ্যাঁ, হয়তো ডিসি অফিস থেকে পারমিশন না পাওয়ার একটা ইস্যু ছিল এখানে। তো আমি সাথে সাথেই দেখলাম কিন্তু যে একদমই মফস্বলের ইট ভাটায় একই সাথে কিন্তু তারা ইট এবং ব্লকের প্রোডাকশন করছে, এবং অনেক দিন থেকেই করছে। ব্লকের কারখানা এখন আমি খুব অহরহই দেখছি। তবে ইস্যুটা হচ্ছে, যখন আমি লোড বিয়ারিং ব্লক, যেটা দিয়ে আমার আসলে একটা বাড়ি করা সম্ভব, এই সেম সাইজের লোড বিয়ারিং ব্লক কিন্তু আমি দেখছি পাওয়া যাচ্ছে, কিছুটা বড় সাইজের এই ধরনের হলো ব্লক পাওয়া যাচ্ছে। সেটার প্রাইস পয়েন্টে আমি কিন্তু কোনো বেনিফিট পাচ্ছি না। হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতা, অন্যরকম অভিজ্ঞতা থাকতে পারে। যেখানে আমি একদম যদি প্রাইস হিসেবেই বলি, যেখানে 11 টাকা, 11.5 টাকা, 12 টাকায় একটা ইট পাওয়া যায়, সেখানে আমি যদি এই সাইজেরই একটা সিমেন্ট ব্লক নিতে চাই, হ্যাঁ, তাহলে সেটার প্রাইস আমার কাছে চাওয়া হচ্ছে 16 টাকা, 17 টাকা, 18 টাকা। সো এই প্রাইস পয়েন্টে যদি বেনিফিটটা আমি না দিতে পারি সরাসরি আমার ভোক্তাকে, হ্যাঁ, তাহলে কিন্তু গ্রামের মানুষের জন্য ডিসিশন নেওয়াটা ইজিয়ার হবে। হ্যাঁ, যে আমি আসলে ব্রিকেই থেকে যাব, তাকে সরাসরি প্রাইস পয়েন্টে বেনিফিট আমার দিতে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। ইনসেন্টিভ দিয়ে হলেও, ইনসেন্টিভ দিয়ে, হ্যাঁ, প্রয়োজনে ক্লাইমেট ফান্ড থেকে পয়সা নিয়ে এসে আপনি ব্লকের দাম কমান, হ্যাঁ, তাহলে আসলে সরাসরি বেনিফিটটা পাওয়া যাবে। এছাড়া একই সাথে যদি আপনি কম্পেয়ার করেন যে ব্লকের ক্ষেত্রে আমার কিন্তু লেবার কস্টটা কমে আসতেছে, আবার বিল্ডিংয়ের কিন্তু একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ লোড কিন্তু আমার এই দেয়ালগুলোতে আছে। হ্যাঁ, তো যখন আমার দেয়ালগুলো হালকা হয়ে যাবে, তখন কিন্তু পুরো স্ট্রাকচারকে আমার কম পরিমাণ লোড নিচে নিয়ে যেতে হবে। তার মানে আমি যদি শুরুতেই ডিসাইড করতে পারি যে আমার এই বিল্ডিংটা ব্লকে হবে, তখন কিন্তু আমি আমার লোড ক্যালকুলেশন করার সময় আমি কিন্তু ফাউন্ডেশনটাকে অপটিমাম ভাবে কিন্তু মডিফাই করে খরচটা কমিয়ে আনতে পারি শুরুতেই। দিস ইজ বেনিফিশিয়াল। এই কারণে এই জিনিসটা আপনাকে আপনার পয়সা সেভ করবে, এই কারণে আপনাকে সেফটি প্রদান করবে, এই কারণে আপনাকে কমফোর্ট প্রদান করবে, এবং পরিবেশ তো বাঁচাচ্ছে। এই প্রচলিত যে ইট যেটা ভাটায় পোড়ানো হয়, এর ভিতর তো লবণ থাকে, সেটা যদি আমরা প্রপারলি কিউরিং না করি, লবণটা একসময় বেরিয়ে আসে, বা বাইরে থেকে ময়েশ্চার এবং বৃষ্টির পানি অ্যাবজর্ব করে ঘরের ভিতরে দেয়ালেও লিকেজ হচ্ছে। তো সেটার ক্ষেত্রে ব্লক আসলে কতটুকু উপযোগী? ধরেন একই ব্লককে আমি সিলেটে ব্যবহার করতে পারবো, আবার সেটা কি খুলনায় ব্যবহার করতে পারবো, নাকি আলাদা আলাদা কোনো ট্রিটমেন্ট আমার যেতে হবে? আমি যদি এখানকার ভিতরে বলি, যেমন এটা মানে হাইলি ডেন্স, হ্যাঁ, এটার ওজনও বেশি, সাইজ একটু এটার তুলনায় ছোট, আবার এটার ক্ষেত্রে এটা কিন্তু সাইজে অনেক বড়, অনেক হালকা, কিন্তু এটা অ্যাবজর্পশন রেটটা বেশি। সো এটাকে আমি যখন ব্যবহার করব, আমাকে কিন্তু প্লাস্টার করে, রং করে আমাকে প্রোটেক্ট করতে হবে। আবার এটার ক্ষেত্রে যেহেতু এটা হাইলি ডেন্স, এটার অ্যাবজর্পশন রেট খুব সম্ভবত 7%। হ্যাঁ, সো এটা কিন্তু ময়েশ্চার, হ্যাঁ, আর্দ্রতাটাকে শোষণ করবে না। হ্যাঁ, সো এই ক্ষেত্রে এইটা আমি যদি মানে খুব জেনারেলভাবে বলি, সাধারণভাবে বলি, হ্যাঁ, সিলেটে যদি আমি ব্যবহার করি, কিংবা মৌলভীবাজারে একটা প্রজেক্টে যদি আমি ব্যবহার করি, তাহলে আমি হয়তো সেফ থাকার জন্য, যেহেতু নতুন ম্যাটেরিয়াল, হ্যাঁ, তাহলে আমি হয়তো এটাই ব্যবহার করব। আবার এটাও দেখা যাবে যে আজ থেকে 5 বছর 7 বছর পর খুব ইজিলি আমি হয়তো এই ম্যাটেরিয়ালটাই সিলেটে কিংবা মৌলভীবাজারে ব্যবহার করছি, কেননা ততদিনে কিন্তু এটা প্রুফ হয়ে যাবে যে এটা আমি সিলেটে ব্যবহার করেছি, প্লাস্টার করেছি, রং করেছি, এবং তাতে কিন্তু ময়েশ্চার কন্টেন্ট আমাকে কোনো ক্ষতি করতে পারে নাই। ইন্টেরিয়ারে যেসব পার্টিশন আছে, পার্টিশন ওয়াল যেটা এক্সটেরিয়ার না, সেগুলোতে আমি কিন্তু খুব ইজিলি এটা ব্যবহার করতে পারছি। হ্যাঁ, অ্যাবজর্পশন রেট যদি হাইও হয়, হ্যাঁ, তারপরেও কিন্তু আমি নির্দ্বিধায় ব্যবহার করতে পারছি। সেটা আসলে পানির এক্সপোজার পাচ্ছে না, পানির এক্সপোজার সরাসরি পাচ্ছে না। হ্যাঁ, আরেকটা মজার জিনিস হচ্ছে যে যেগুলো কংক্রিট ব্লক আছে, সেগুলোতে আমার প্লাস্টারের পরিমাণ কিন্তু খুব কম লাগে। হ্যাঁ, আমি শুধু মর্টারের পরিমাণই বলছি না, যে মশলাটা ইটের যে মশলা, সেটাও কম লাগে। আবার এট দ্য সেম টাইম প্লাস্টারের যে থিকনেসটা, এটাও কিন্তু কম লাগে। আমরা 10 মিলি 12 মিলি প্লাস্টার করে দেখেছি। হ্যাঁ, এটা ওয়ার্কস ফাইন। ইটের যে ডিউরেবিলিটি, সেই জায়গা থেকে এর সঙ্গে কিন্তু একটু তফাৎ তো অবশ্যই আছে।
তো যদি ভোক্তা পর্যায় থেকে চিন্তা করি বা ক্রেতা হিসেবে বিবেচনা করি, আমি আসলে ভালো ব্লক যাচাই করব কিভাবে? এটা একজন সিভিল ইঞ্জিনিয়ারের পক্ষে বলতে পারাটা বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট। আমি স্থপতি হিসেবে বলতে পারি যে আমার অভিজ্ঞতার আলোকে যে আমি যখন চিন্তা করব যে এই ব্লকটা হচ্ছে লোড বিয়ারিং ব্লক, হ্যাঁ, তখন এটার সেই স্ট্রেংথটা, হ্যাঁ, আমি কিন্তু ফিজিক্যালি টেস্ট করতে পারি, হ্যাঁ, যে আমি হাতে ধরছি কিংবা একটু ফেলে দিচ্ছি। ব্রিকের ক্ষেত্রে কিন্তু সাইটে ড্রপ টেস্ট করা যায়, এটা আমরা ড্রপ করে দেখতে পারি। আর যে সকল ক্ষেত্রে নন লোড বিয়ারিং আছে, আমরা হয়তো ভালো প্রতিষ্ঠান থেকে কেনার চেষ্টা করতে পারি। যদি বলি এটার ডাউনসাইড কিছু আছে, এটার ভেতরে ওয়েট একটা, হ্যাঁ, লোড বিয়ারিং ব্লকের ক্ষেত্রে, হাইডেন্স ব্লকের ক্ষেত্রে ওজন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। স্কিল লেবার অবশ্যই লাগবে, আদারওয়াইজ এটা হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট, হ্যাঁ, প্রপার যাওয়া একটু ডিফিকাল্ট হবে। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের সময় দিয়েছেন এবং বেশ চমৎকারভাবে অল্টারনেটিভ বিল্ডিং ম্যাটেরিয়ালের বিষয়গুলো ব্যাখ্যা করেছেন এবং আশা করছি যারা আমাদের এই আলোচনা শুনছিলেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে, দর্শকদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন অল্টারনেটিভ বিল্ডিং ম্যাটেরিয়াল সম্পর্কিত আলোচনা। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেস এক্সপার্ট টাইম। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট নাজমুল সাকিব। কেমন আছেন? জি, খুব ভালো আছি। আপনি যদি একটু ছোট করে আপনার কোন ধরনের কাজগুলো করে থাকেন সেটা যদি একটু আমাদেরকে বলতেন। আমি রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্টেরিয়র সব ধরনের প্রজেক্টই কাজ করি। তো এরকম আমি অনেকগুলো অ্যাপার্টমেন্ট ডিজাইন করেছি বিভিন্ন ডেভেলপারদের, দেন অনেক ক্লায়েন্টদেরই ইন্ডিভিজুয়াল বাড়ি করেছি, দেন আমি কমার্শিয়াল প্রজেক্ট করেছি। রিসেন্টলি ধরেন পানি ভবন পান্থপথে, এটা আমার ডিজাইন করা। এছাড়াও আরও কন্ডোমিনিয়াম প্রজেক্ট আছে, এছাড়াও ইন্টেরিয়র প্রজেক্ট আছে, কর্পোরেট অফিস ইন্টেরিয়র প্রজেক্ট আছে, গার্মেন্টসের কিছু কাজ আছে। সব ধরনের কাজই আমার এক্সপিরিয়েন্সে আছে। বিল্ডিংয়ের কার্যকারিতা এবং সৌন্দর্য, এই দুটোকে আপনি একসাথে কিভাবে কম্বাইন করেন? এটা আমরা নানান প্রজেক্টে নানান ধরনের ডিটেলিং নিয়ে কাজ করি। তো আমি যদি এনহ্যান্স করি, যেমন যদি আমি বলি যে একটা রেসিডেন্স, তাহলে সেটা অবশ্যই সেটার কোন দিকে ব্লক থাকলে আমার হিটটা কম গেইন করবে, কোন দিকে ওপেন থাকলে আমার বাতাসের ফ্লোটা বেশি হবে, যদি গ্লেয়ার প্রবলেম থাকে সেটাকে সলভ করার জন্য আমরা কীভাবে সেটা লোভার দিয়ে সাউথের লাইটটাকে গ্লেয়ার মানে কমাতে পারি, তারপরে ওয়েস্টের দিকে যে হিটটা আছে সেই হিটটা আমরা কীভাবে ব্লক করতে পারি, এগুলো অনেকগুলো বিষয় সলভ করার মধ্য দিয়েই তো একটা জিনিস ফাংশনালি সুন্দর হয়। ফাংশনালি সুন্দর হলে সেটাই তো আলটিমেটলি সুন্দর, এবং তার সাথে আউটলুকটাও সুন্দর করার আমরা চেষ্টা করি। আমরা যখন কাজ করতেছি বিভিন্ন বিল্ডিংয়ে, তো লংজিভিটির ব্যাপারেও একটা ইম্প্যাক্ট পড়ে। তো এই জায়গায় এখন ম্যাক্সিমাম বিল্ডিংয়ে দেখা যাচ্ছে ড্যাম্প নিয়ে একটা প্রবলেম ফেস করছে। আপনার কোনো সাজেশন আছে কিভাবে ড্যাম্প প্রতিরোধী বিল্ডিং করা যেতে পারে বা সারফেস তৈরি করা যেতে পারে? আমরা যদি এক্সটেরিয়র ফ্যাসাডটাকে চিন্তা করি, তাহলে এক্সটেরিয়র ফ্যাসাড থেকে কোনোভাবে যেন ময়েশ্চার পেনিট্রেট ভিতরে না করে, এবং ময়েশ্চার যেটা ভিতরে আছে সেটাও যদি আমরা ক্রস ভেন্টিলেশন দিয়ে সেটা ইনিশিয়াল সলভ করতে পারি একটা বিষয়। বাথরুমে টাইলস করার আগে ইনার সাইডে যদি ড্যাম্প ব্লক টুকে যে ম্যাটেরিয়ালটা আছে, যেটা সিমেন্ট বেসড, একটা পেইন্ট কোটিং সিমেন্ট বেসড, এটা যদি আমরা করে নিই, দেন আমরা টাইলস করলে এই যে টাইলসের যে ময়েশ্চারটা সেটা অপোজিট সাইডে পেনিট্রেট করে না। আর যদি না করে দেন পেইন্ট করলে আমরা এই ময়েশ্চারটা আর আসবে না। আমাদের ওয়েট এরিয়ার কথা যদি বলি, ছাদ থেকেও এক ধরনের ড্যাম্প আমাদের ভিতরে চলে আসে, বা টপ ফ্লোরে যারা থাকে তাদের দেখা যাচ্ছে যে আসলে হিটের কারণে অনেক বেশি ডিসকমফোর্ট তৈরি হচ্ছে। সো এই জায়গাটাতে কী ধরনের সলিউশন তারা ফলো করতে পারে? তাদের একটা বড় সারফেস, এই সারফেসটা যেভাবে হিট গেইন করে ঠিক সময় মতো, অত অল্প সময়ের মধ্যে, রাতের অল্প সময়ের মধ্যে হিটটা রিডিউস করতে পারে না, যে কারণে হিটটা কন্টেইন করে জাস্ট ইমিডিয়েট ফ্লোরে। এবং আরেকটা ব্যাপার ঘটে যে ছাদে কিছু ড্যাম্প ক্রিয়েট হয়। তো এটার জন্য এক ধরনের সলিউশন মার্কেটে আছে, যেমন ড্যাম্প প্রুফ ফাইবার টেক নামে একটা ম্যাটেরিয়াল আছে, এটা পেইন্ট টাইপের ম্যাটেরিয়াল। এটা যদি অ্যাপ্লাই করা যায়, দেন এটা অনেকখানি হিট এবং ড্যাম্প দুইটা একসাথে রিডিউস করা সম্ভব। যেহেতু ইন্টেরিয়র কাজ করে থাকেন, বিল্ডিংয়ে যদি আলাদা কোনো একটা দিক থাকে যে আমি আসলে কোনো ফিচার ওয়াল করতে চাচ্ছি, বা আমার আসলে পুরো বিল্ডিংটাই দেখতে এমন কিন্তু কোনো জায়গায় হয়তো আমি ফিচার করতে চাচ্ছি, সেই জায়গায় কি কোনো সাজেশন আপনি আমাদেরকে দিতে পারেন?
আমরা যখন ইন্টেরিয়র ব্যাপারটা নিয়ে কাজ করি তখন একটা মনোটোনাস একটা ব্যাপার ঘটে যে সব ওয়ালে একই ধরনের পেইন্ট। তো আমরা যদি খুব ফোকাস একটা ওয়ালে স্পেশাল কোনো পেইন্ট বা স্পেশাল কালার টেক্সচার পেইন্ট করি তাহলে পুরো ব্যাপারটাকে একটা কনসেন্ট্রেশন নিয়ে আসে ওই ওয়ালটায় এবং সেটার জন্য ওই মনোটোনাস ব্যাপারটা রিমুভ হয় এবং বাসার ভিতরটা অনেক লাইভ লাগে। হ্যাঁ, তো এটা অবশ্যই আপনি টেক্সচার পেইন্ট ইউজ করতে পারেন। অনেক ধরনের টেক্সচার পেইন্ট এখন বাজারে পাওয়া যায়, এগুলা খুব ভালো। এটা আমরাও অনেক জায়গায় প্র্যাকটিস করি, আপনারা করে দেখতে পারেন। আমার মনে হয় ভিতরে এনভায়রনমেন্টটা খুব লাইভলি হবে। কোনো একটা সাজেশন যেখান থেকে আসলে বিল্ডিংটাকে পেইন্ট করার ক্ষেত্রে বা বিল্ডিংকে সাজানোর ক্ষেত্রে ইন্টেরিয়র করার ক্ষেত্রে মানে আমাদেরকে কোনো গাইড যদি দিতে পারে? আসলে ইন্টেরিয়রে কালার চয়েস করার ক্ষেত্রে যদি আমরা রিসার্চ বেসড যে কালার চয়েসের ব্যাপারটা থাকে, যেমন কালার নেক্সট একটা ব্যাপার, ওরা রিসার্চ করে দেখেছে যে কী ধরনের স্পেসে কী ধরনের কালার ইউজ করা উচিত। তো এইটা ফলো করলে সহজ হয়ে যায় এবং সেভাবে যদি কালারটা চয়েস করা যায় দেন আমার মনে হয় প্রত্যেকটা স্পেসের সেটার ফাংশনালিটি এবং যে ইউজার সব মিলিয়ে জিনিসটা পারফেক্ট হয়। থ্যাংক ইউ সো মাচ আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বললাম আসলে কালার প্যাটার্ন নিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাম্প এবং ছাদের কারণে যে তাপটা আসে সেই তাপের জন্য আমরা কি করতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে। আশা রাখছি এটা আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি পরামর্শ প্রয়োজন হয় সেটিও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। শুভরাত্রি। Powered by Asian Paints.